হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সুলতানা রাজিয়া। সুলতানি যুগের ইতিহাস তোমাদের এবার রয়েছে ফোর্থ সেমিস্টার মেজর হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করছো, মেজর পেপার 6 রয়েছে এই সুলতানা রাজিয়া। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 6 মার্কসের জন্য বিস্তারিত ক্লাসটি আলোচনা করব তোমাদের সঙ্গে। দেখো, এনএপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের জন্য মেজর 6 হিস্ট্রি কিন্তু এনবিইউ এর অধীনস্থ খুব গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি সুলতানা রাজিয়া। আমি কিন্তু এই সুলতানা রাজিয়া সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ইন্টারেস্টিং ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। এবং আমাদের একটা অফিসিয়াল নাম্বার তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো রকমের কোয়ারিজ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এই অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে যে কোনো কোয়ারিজ, অ্যাডমিশন, সাজেশনস, নোটস বগেরা যা কিছু আছে সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের কোয়ারিজ নাম্বার, এটা হেল্পলাইন নাম্বার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যোগাযোগ করে নিতে পারো ডিটেলস জানার জন্য। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি সুলতানা রাজিয়া সম্পর্কে। আমরা জানবো সুলতানা রাজিয়া কে ছিলেন এবং তার অ্যাচিভমেন্টস কি ছিল, এই নিয়ে অর্থাৎ তার কৃতিত্বগুলো কি ছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব ক্লাসটিতে। দেখো, বেসিক্যালি যদি আমরা সুলতানা রাজিয়ার যদি বংশ পরিচয় সম্পর্কে জানতে চাই বা কে ছিলেন তিনি, দেখো সুলতানি যুগের ইতিহাসে যদি আমরা বলি বা মুসলিম ইতিহাসে যদি বলি, সুলতানা মানে আমি সুলতান যুগের ইতিহাসের কথা বলছি না, আমি যদি টোটাল মুসলিম হিস্ট্রির কথা চিন্তা করি বা মধ্যযুগের ইতিহাসের কথা চিন্তা করি, তাহলে একমাত্র নারী শাসিকা যদি বলি তাহলে কিন্তু ছিলেন সে সুলতানা রাজিয়া। ওকে, তাহলে দেখে নেই এখানে কি বলা হয়েছে। বলছে ভারতে মুসলিম শাসনের ইতিহাসে একমাত্র মহিলা শাসক ছিলেন বা শাসিকা ছিলেন, আমরা বলতে পারি কে, সুলতান রাজিয়া। কি বলা হয়েছে, সুলতান রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা, মানে ইলতুৎমিশের মেয়ে। দেখো আমরা কি জানি, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক, যিনি দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীকালে কিন্তু আমরা যদি বলি যে কুতুবউদ্দিন আইবক তিনি কিন্তু সুদৃঢ় ভিত্তিতে বা খুব সুন্দরভাবে কিন্তু দিল্লির সুলতানি সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করতে পারেনি। তাহলে কে প্রতিষ্ঠিত করলো প্রকৃতভাবে? ইলতুৎমিশ কিন্তু ছিল দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতানি ইতিহাসের, যার জন্য তাকে রিয়েল ফাউন্ডার অফ সুলতানেত বলা হয়। ওকে, তাহলে এই ইলতুৎমিশের কন্যা বা মেয়ে ছিলেন কিন্তু সুলতানা রাজিয়া। 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যুর পর কিন্তু সুলতান রাজিয়া দিল্লির সিংহাসনে কিন্তু আরোহণ করেছিল। তাহলে বোঝা গেল বিষয়টা। তাহলে কি 1236 খ্রিস্টাব্দে কিন্তু ইলতুৎমিশের মৃত্যুর পর কিন্তু সুলতান রাজিয়া বা সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে বসেছেন। তাহলে খুব ইজিলি ভাবে আমরা বলতে পারি যে ভারতে মুসলমান সাম্রাজ্যের ইতিহাসে যদি কোনো নারী শাসিকার কথা আমরা তুলে ধরতে চাই, যে যিনি শাসন কার্য করেছিলেন, তিনি কিন্তু ছিলেন সুলতানা রাজিয়া। তিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ মারা গেলে তারপরে কিন্তু তার যে পুত্ররা ছিল সেটা কিন্তু অযোগ্য ছিল। সেই কারণে কিন্তু ইলতুৎমিশ তার কন্যাকেই একমাত্র কিন্তু মনোনীত করে গেছিলেন কি, দিল্লির সুলতানি সাম্রাজ্যের সিংহাসন দেখার জন্য বা দিল্লির সুলতানি সাম্রাজ্যকে দেখার জন্য। তো ডিটেলসে আমরা পরবর্তী স্লাইডে জেনে নেব কি আছে। ওকে, দেখো বেসিক্যালি এখানে যদি আমরা দেখতে চাই তাহলে এখানে কি দেখবো আমরা, সিংহাসন আরোহণ কি করে করলো সুলতান রাজিয়া। ধ্যান দাও, বলছে ইলতুৎমিশের মৃত্যুর পূর্বে পুত্রদের অকর্মণ্যতা। আমি একটু আগে স্লাইডিং এ বললাম যে পুত্ররা, ইলতুৎমিশের যে পুত্ররা ছিল সেটা অযোগ্য ছিল। তারা যোগ্যতা অর্জন করেনি যে একটা সিংহাসন কি করে সামলাতে হয়, একটা রাজা হয়ে কি করে রাজকার্য সামলাতে হয় সেটা তারা জানতো না। ঠিক সেই কারণে ইলতুৎমিশ তার পুত্রদেরকে অযোগ্য বিবেচনা করে কিন্তু কি করেছিল, তার যে কন্যা ছিল রাজিয়া, সেই রাজিয়াকেই তিনি যোগ্য উত্তরাধিকার হিসেবে মনে করলেন এবং রাজিয়াকেই কিন্তু দিল্লির সুলতানি সাম্রাজ্যের পদে নির্বাচন করলেন। এখানে কি বলছে যে লক্ষ্য করে একমাত্র বুদ্ধিমতী বা বিদুষী বা সুযোগ্য কন্যা রাজিয়াকে তার উত্তরাধিকারিণী মনোনীত করে যান, কিন্তু সুলতানের মনোনয়ন অগ্রাহ্য করে তুর্কি আমিরগণ রাজিয়ার ভাতা রুকনুদ্দিন ফিরোজকে দিল্লির সিংহাসনে কিন্তু বসান। তাহলে একটা জিনিস ভালো করে মনে রাখবা, এখানে নামটা রুকনুদ্দিন ফিরোজ, এই নামটা মনে রাখবা রুকনুদ্দিন ফিরোজ। তাহলে কি বললো, দিল্লির যারা আমির অমরাহ যারা ছিল সুলতানির, তারা দেখলো আমরা কেন একজন নারীর
আমরা কি শাসন কার্য আমরা মেনে নেব? একজন নারীর কথা আমরা কেন শুনবো? মুসলমান সাম্রাজ্যে মানে মনে করো আমরা যদি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য দেখি তাহলে সেখানে দেখব যে নারীদের অধিকার এবং মান মর্যাদা কিন্তু যথেষ্টই কম, বা শাসন ক্ষেত্রে কিন্তু তাদের একটা অবদান নেই বললেই চলে। ইসলামী শাসন আমরা দীর্ঘ শাসন পর্যালোচনা করলে অর্থাৎ ইসলাম ধর্মে কিন্তু কখনোই নারীর যে মানে প্রায়োরিটি সেটা কিন্তু অধিকার দিচ্ছে না। তো ঠিক এই কারণে কিন্তু আমরা দেখতে পারি যে আমির অমরাহ যারা ছিল, আমরা ভারতের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব যে ভারতে কিন্তু ওই একজন নারীর শাসন কেউ মেনে কিন্তু নিচ্ছে না। সেই কারণে অযোগ্য থাকা সত্ত্বেও কিন্তু কি করলো, যারা আমির অমরাহ ছিল তারা কিন্তু রুকুনুদ্দিন যে ফিরোজ ছিল সেই রুকুনুদ্দিন ফিরোজকে কিন্তু সিংহাসনে বসালো, অযোগ্য ছিল তারপরেও। ঠিক আছে, তো এবার বলছে খুব সীমিত সময়ের মধ্যে রুকুনুদ্দিন ও তার যোগ্যতার বিশৃঙ্খলা দেখা দিলে রাজিয়া 1236 খ্রিস্টাব্দে কিন্তু রুকুনুদ্দিনকে হত্যা করে দিল্লির সিংহাসনে মানে আরোহণ করেছিল। এবার ওর নিজের ভাইকে, রাজিয়া নিজের ভাইকে মেরে ফেললো। কেন? যেহেতু যদি এই রুকুনুদ্দিন ফিরোজ থাকতো তাহলে যেহেতু তার কোনো যোগ্যতাই নেই তাহলে সেই সাম্রাজ্য কি টিকে থাকতে পারবে? তাহলে তার দুর্বলতার সুযোগ নিয়ে যে কেউ সেই সাম্রাজ্য অ্যাটাক করতে পারে। এবার রাজিয়া যেহেতু তার বাবা ইলতুৎমিশ যেহেতু তাকে দায়িত্ব দিয়ে গেছেন, সেহেতু পিতৃ আদেশ পালন করতেই হয়তো তার ভ্রাতা রুকুনুদ্দিন ফিরোজকে তিনি মেরে ফেলেছিলেন এবং দিল্লির সুলতানি সাম্রাজ্যের যে সিংহাসন সেই সুলতানি সাম্রাজ্যের সিংহাসনে তিনি নিজে কিন্তু পরবর্তীতে মনোনীত হয়েছিলেন। চলো দেখে নেই পরবর্তী স্লাইডে কি আছে। বলছে বিদ্রোহ দমন। এবার রাজিয়া যখন সিংহাসনে বসলো, তারপর রাজিয়ার সামনে অনেক জায়গার থেকে কিন্তু ভাবলো যে একটা নারী সিংহাসনে বসছেন, এই সুযোগে কিন্তু তাকে নারীকে শ্লেচ্ছ বলে মনে করে বিভিন্ন পার্শ্ববর্তী যে সমস্ত প্রদেশগুলো ছিল সেখান থেকে কিন্তু একের পর এক বিদ্রোহ আসা শুরু হলো এবং রাজিয়া কিন্তু সেগুলোকে খুব সুন্দরভাবে সেই বিদ্রোহগুলোকে কিন্তু একের পর এক কিন্তু দমন করলো। তাহলে আমরা দেখে নিই জিনিসটা কি বলেছে, যে দিল্লির সিংহাসনে আরোহণ করার পর কিন্তু সুলতান রাজিয়াকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। লাহোর, মুলতান এবং বদায়ুনের শাসনকর্তারা তার বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করে দিল্লি অবরোধ করেছিল। অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজিয়া সেই বিদ্রোহগুলির কিন্তু দমন করতে সক্ষম হয়েছিল। তাহলে আমি বললাম বিষয়বস্তু ইতিহাস এত একটা সোজা বিষয়, যেখানে জটিলতা নেই, যেখানে কঠিন নেই, জিনিসগুলোকে যদি গল্পের মতন করে মনে রাখতে পারো বিষয়বস্তুগুলোকে খুব সহজ লাগবে। আমি কি বললাম যে পার্শ্ববর্তী প্রদেশগুলো যে আছে সেই পার্শ্ববর্তী প্রদেশ থেকে রাজিয়া যখন সিংহাসনে বসলো তখন কিন্তু প্রচুর বিদ্রোহ সম্মুখীন হতে হয়েছিল। সেই জায়গাগুলোর নাম অবশ্যই আমাদের মনে রাখতে হবে, লাহোর, মুলতান এবং বদায়ুন। এই সমস্ত শাসনকর্তারা রাজিয়ার বিরুদ্ধে সংগ্রাম করে তুলেছিল, তারা দিল্লি অবরোধ করতে এসেছিল, কিন্তু রাজিয়া কিন্তু খুব সুন্দরভাবে দক্ষতার সঙ্গে সেই সমস্ত বিদ্রোহ দমন করে দিল্লির সুলতানিকে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করলো। ঠিক আছে, চলো আমরা নেক্সট স্লাইডিংয়ে জেনে নেব কি আছে এখানে। যে শাসন কার্য পরিচালনা, এবার দেখবো তিনি কি করে শাসন কার্য পরিচালনা করলেন। এবার রাজিয়া কিন্তু একজন পুরুষের মতোই কিন্তু শাসন কার্য পরিচালনা করতেন, মানে নারী হিসাবে তিনি কিন্তু কখনোই ওই শাসন কার্য পরিচালনা করতেন এমনটা নয়, তিনি ঘোড়ায় চড়ে যুদ্ধও করতেন। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা এই স্লাইডিং এর মাধ্যমে দেখব যে শাসন কার্য পরিচালনা বলে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমরা একটু ডিটেলসে জেনে নেই। ওকে, দেখো রাজিয়া মাত্র 3.5 বছরের ন্যায়, সততা, সুবিচার এবং সুদক্ষ শাসকের পরিচয় কিন্তু দিয়েছিলেন। তাহলে রাজিয়া তার যে মাত্র রাজিয়ার সময়কালটা অল্প ছিল, কারণ ওই যে আমি বললাম একটাই কথা প্রথমে, যে নারীর শাসন কেন মানুষ মেনে নেবে? নারী যদি যোগ্য হয় তারপরেও তার শাসন মেনে নেবে না। আমির অমরাহ বা ইসলাম ধর্মে এই শাসনটা মেনে নিচ্ছে না, ঠিক সেই কারণে রাজিয়াকে সরাতে হবে। আমির অমরাহরা চিন্তা করছে। তো রাজিয়ার এই অল্প সময় মাত্র 3.5 বছর রাজত্বকালে রাজিয়া কিন্তু যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তো বলছে তিনি পুরুষের পোশাক পরে রাজসভায় শাসন কার্য পরিচালনা করতেন। আমি একটু আগেই বললাম যে পুরুষের মতন করে পুরুষের ড্রেস আপ পরে তিনি কিন্তু শাসন পরিচালনা করতেন, ঘোড়ায় চড়ে যুদ্ধও করতেন তিনি। এই সমস্ত জিনিসগুলোও কিন্তু আমরা পাই। কি বলছে, ব্যক্তিগতভাবে রাজকার্য পরিচালনা করা, যুদ্ধ করা ও ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ পরিচালনা করা ইত্যাদি সমস্ত কাজেই তিনি পুরুষের সমান দক্ষতার পরিচয় কিন্তু দিয়েছেন। শুধুমাত্র এটা বললে আমাদের ভুল হবে যে পুরুষের মতন তিনি কিন্তু শুধুমাত্র দক্ষতার পরিচয় দেননি, সমস্ত কিছুতে অর্থাৎ যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তিনি একজন পুরুষের থেকেও যে বেশি ক্ষমতা রাখে সেটা কিন্তু তিনি দেখিয়েছিলেন। অর্থাৎ রুকুনুদ্দিন ফিরোজের সময় কিন্তু দিল্লির সুলতানি অনেকটাই নড়বড় হয়ে গিয়েছিল এবং যখন রাজিয়া দেখলেন যে না রুকুনুদ্দিন ফিরোজ যদি থাকে তাহলে তার ভ্রাতা যদি থাকে তাহলে কিন্তু কখনোই দিল্লির সুলতানি সাম্রাজ্য সুদৃঢ় ভিত্তিতে কিন্তু টিকে থাকতে পারবে না, ঠিক সেই কারণে তার ভ্রাতাকে হত্যা করে কিন্তু তিনি সিংহাসনে বসলেন, তাই না? তাহলে এখানে কি বলছে
যে তিনি নিজেই ছিলেন সার্বভৌম শক্তির অধিকারী ও সুলতান, তার মুদ্রায় তিনি নিজেকে সুলতান বলেই অভিহিত করেছেন। তাহলে আমরা যদি সুলতান রাজিয়া বলি সেই কথাটাও ভুল না, আমরা যদি সুলতানা রাজিয়া বলি তাও কথাটা ভুল না। তার কারণ তিনি কখনোই নিজেকে একজন মেয়ে হিসাবে পরিচয় দেয়নি, মেয়ে হিসাবে ভাবেনি, একদম পুরুষদের মতন করে কিন্তু তিনি যুদ্ধ পরিচালনা করতেন, ঘোড়ায় চড়ে যুদ্ধ করতেন, একটা পুরুষের থেকে কোনো অংশে তিনি কম ছিল না, যার জন্য তিনি নিজ মুদ্রায় কিন্তু কখনোই বলেনি সুলতানা রাজিয়া, এই কথাটা কিন্তু বলেনি। তিনি বলেছেন যে সুলতান, অর্থাৎ সুলতান মানে একজন ছেলের নাম হয় সুলতান, ছেলে শাসক হলে সুলতান আর মেয়ে হলে পারে সুলতানা। তাহলে তিনি কিন্তু কখনোই সুলতানা নামটি নেননি, তিনি বলেছেন সুলতান, নিজেকে নিজ মুদ্রায় কিন্তু তিনি এই সুলতান নামটাই কিন্তু নিজেকে নিয়ে অভিহিত করেছেন। চলো নেক্সট আমরা জেনে নেব এবার অভিজাতদের বিরোধিতা কি করে করলো। যেহেতু অভিজাতরা আমরা দেখি যে তার এগেনস্টে বিদ্রোহ করছে, অভিজাতরা তার এগেনস্টে দাঁড়িয়ে গেছে, এবার তাদেরকে কি করে আটকালো। দেখো অভিজাতদের বিরোধ কেন করলো। সিংহাসনে আরোহণের পর রাজিয়ার কি বলছে আমির ও তুর্কি অভিজাতদের সঙ্গে প্রবল বিরোধ শুরু হয়। যখন সিংহাসনে বসলো তুর্কি অভিজাত যারা ছিল তাদের সঙ্গে রাজিয়ার একটা বিতর্ক শুরু হলো, বিরোধ শুরু হলো। প্রাদেশিক অভিজাত সম্প্রদায় ও শাসনকর্তার রাজিয়ার সিংহাসন লাভ মেনে নিতে পারেনি। রাজিয়াকে কি করে সিংহাসনচ্যুত করা যায় সেই ভাবনায় তারা কিন্তু বিভোর হলো। তাহলে যেহেতু রাজিয়া একজন নারী, সেহেতু নারীর শাসন তারা মেনে নেবে কেন, নারীকে তারা সসম্মানে কেন প্রতিষ্ঠিত করবে, সিংহাসনে একজন নারী বসে থাকবে সেটা তারা কখনোই সহ্য করতে পারছে না। যে জন্য রাজিয়াকে সরানোর জন্য তারা কিন্তু পুরোপুরিভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছিল। ওকে ওকে কি বলছে, তারা রাজিয়ার বিরুদ্ধে জোট গঠন করেছিল, দিল্লি অবরোধ করেছিল, কিন্তু রাজিয়া কূটনীতি এবং শাসন কার্য পরিচালনার দক্ষতার গুণে বিদ্রোহীদের কিন্তু দমন করতে সচেষ্ট হলেন। এবার এই অভিজাতদেরও কিন্তু তিনি তার দক্ষতা, তার কূটনীতি, বুদ্ধি সমস্ত কিছুর দ্বারা কিন্তু তিনি এই অভিজাতদের বিদ্রোহ কিন্তু দমন করলেন। কিন্তু ইতিহাসের নিয়ম যে কোনো কিছুর সৃষ্টি হলে তার পতন অনিবার্য, কালের নিয়মে ঠিক একইভাবে কিন্তু রাজিয়ারও পতন ঘটেছিল। রাজিয়াও কিন্তু বেশি দিন শাসন কার্য পরিচালনা করতে পারেনি, একটা সময় পরে, তাই কালের প্রকোপে কিন্তু রাজিয়ারও পতন কিন্তু নিশ্চিত ছিল, তাই না। আমরা দেখে নেই কি বলছে পরাজয় এবং পতনটা সম্পর্কে আমরা একটু জেনে নেব। এখানে কি বলেছে দেখো, রাজিয়ার দক্ষতা ও নেতৃত্বগুণ থাকলে উলেমা ও অভিজাত সম্প্রদায়ের বিরোধিতায় রাজিয়ার শাসন স্থায়ী রূপ পায়নি। মধ্যযুগীয় গোড়া উলেমারা রাজিয়াকে শাসিকা হিসেবে মেনে নিতে পারেনি, তাই তারা রাজিয়াকে ব্যভিচারিণী প্রতিপন্ন করতে সচেষ্ট হন। অধ্যাপক নিজামীর মতে রাজিয়ার পুরুষ সুলতান আচরণ নয়, তার ব্যক্তিত্ব, দক্ষতা এবং কৃতিত্ব তুর্কি আমির অমরারা সহ্য করতে পারেনি, তাই তারা রাজিয়াকে সিংহাসনচ্যুত করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত 1240 খ্রিস্টাব্দে স্বামী আনাতোলিয়া সহ তিনি বিদ্রোহীদের হাতে পরাজিত ও নিহত হন। তার স্বামীর নাম ছিল আনাতোলিয়া, তার হাতে কিন্তু তিনি পরাজিত হয়েছেন এবং নিহতও হয়েছেন। তো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। রাজিয়া সম্পর্কে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এই প্রশ্নটা রাইট এ শর্ট নোট অন সুলতান রাজিয়া বা রাজিয়া সুলতান এরকমভাবে থাকতে পারে কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু 100%। তো আমি ধারাবাহিকভাবে তোমাদের যে ক্লাসগুলো একদিন দুদিন পর পর নিচ্ছি, তোমরা যদি সেই ক্লাসগুলো পেতে চাও অবশ্যই আমাদের সঙ্গে থাকো, আমাদের পাশে থাকো। তোমাদের বন্ধু বান্ধবকেও প্রত্যেককে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করার কথা বন্ধুদের সঙ্গে। আর অনলাইনে যুক্ত হতে চাইলে আমাদের অফিসিয়াল নাম্বার তো বলেইছিলাম 7076398606 নম্বরে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।